নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা শিখণ্ডী আজ আবার তৃতীয় অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। মধ্যরাত্রি। রাজপ্রাসাদের বহির্কক্ষে জ্বলছে শুধু দুটি প্রদীপ। ঘন অন্ধকারে মনে হচ্ছে এ যেন কোনো প্রেতপুরী। মূল প্রবেশদ্বারের দুপাশে দণ্ডায়মান দুই অতন্দ্র রক্ষী কালো পোশাকে আপাদমস্তক আবৃত করে রাখা মানুষটিকে দেখে চমকে উঠল। শিখণ্ডী নিঃশব্দে মুখের অবগুণ্ঠন সরালেন। প্রদীপের আলোয় তার মুখ উদ্ভাসিত হয়ে উঠল। প্রহরীরা দেশের রাজপুত্রকে এই সময়ে দেখে শশব ব্যস্তে প্রধান দ্বার খুলে দিল। কোথায় দক্ষিণ অলিন্দ? কোথায় সেই অলিন্দের পঞ্চম থাম? শিখণ্ডীর অন্তর দগ্ধ হচ্ছিল এক অসহ বেদনায়। এই বেঁচে থাকার কি অর্থ? কেন তাকে এভাবে বাঁচতে হবে? কতদিন তাকে ধারণ করতে হবে এই বিচিত্র কালকূট? তিনি তো নীলকণ্ঠ নন। শিখণ্ডী উন্মাদের মতো খুঁজছিলেন মালাটা। তার ভেতরটা ছারখার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল মিথ্যা এই মনুষ্য জন্ম, মিথ্যা এই না পুরুষ না নারী হয়ে বাঁচা, আর সর্বোপরি মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অর্জুনকে ছাড়া বাঁচা। শূন্য অলিন্দে জ্বলছিল 10টি স্বর্ণপ্রদীপ। তাদেরই আলোয় তিনি অবশেষে খুঁজে পেলেন পঞ্চম থাম। তার গায়ে অনাদরে জড়ানো রয়েছে একটি পদ্মমালা, সতেজ কিন্তু বিবর্ণ। কি তাৎপর্য এই মালা? কোন রহস্য নিহিত আছে এর অন্তরে? বিবর্ণ তবু সতেজ কেন জাদু বলে? কম্পিত হস্তে মালাকে নিলেন শিখণ্ডী। তৎক্ষণাৎ কাছাকাছি কোথাও বজ্রপাত হলো যেন। অন্ধকার চরাচর মুহূর্তে প্লাবিত হলো বিদ্যুৎ প্রভায়। শুরু হলো প্রকৃতির তাণ্ডব লীলা। প্রবল ঝড় ও বৃষ্টি যেন নতুন করে আক্রমণ করলো পাঞ্চাল রাজপ্রাসাদকে। সেই অতর্কিত অভিঘাতে শিখণ্ডী মূর্ছিত হয়ে পড়ে গেলেন। স্বপ্ন না অলীক বীক্ষণ? হঠাৎ স্বপ্ন আর বাস্তবের মধ্যবর্তিনী হয়ে তার চোখের সামনে ভেসে আসতে লাগলো একের পর এক দৃশ্য। সে কি স্বপ্ন, না তার উত্তপ্ত মস্তিষ্ক সঞ্জাত কল্পনা? শিখণ্ডী দেখলেন অন্ধকার পাঞ্চাল রাজপ্রাসাদ লুপ্ত হয়ে গেছে কালের কুয়াশায়। তার পরিবর্তে তিনি উপস্থিত হয়েছেন এক অন্য রাজসভায়। সেখানে আলোকিত মুখে একের পর এক আসনে বসে আছেন রাজা ও রাজপুত্রেরা। সিংহাসনের সামনে দণ্ডায়মান এক প্রৌঢ়, যার সাজসজ্জা ও শিরস্ত্রাণ দেখে স্পষ্ট হয় তিনি এই রাজসভার অধীশ্বর। বিনম্র নমস্কার করে কথা বলতে শুরু করলেন রাজা। প্রথমেই তিনি দূর দূরান্ত থেকে আগত রাজকুমারদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করলেন। তারা যে আহানে সাড়া দিয়ে দীর্ঘযাত্রার কষ্ট স্বীকার করে এই বিশেষ লগ্নে ও তিথিতে উপস্থিত হয়েছেন, এতে তিনি কৃতজ্ঞ। এখনই উপস্থিত হবেন কাশী রাজ্যের 3 রাজকন্যা, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। স্বয়ংবরের নিয়ম অনুযায়ী যে কন্যা যাকে মনোনীত করে বরমাল্য প্রদান করবেন, তার সঙ্গেই বিবাহ হবে সেই রাজকন্যার। এই বিষয়ে কন্যাত্রয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। অপার বিস্ময়ে চেতনা এবং অচেতনের মাঝে দাঁড়িয়ে শিখণ্ডী দেখে চলেছিলেন এই ঘটনাক্রম। সব যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, সব যেন গুলিয়ে যাচ্ছে। কাশীরাজের স্বয়ংবর সভা তিনি কেন দেখছেন? কিভাবেই বা তা সম্ভব? ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছেন 3 কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। 3 জনেই সুন্দরী, সুসজ্জিতা, শালঙ্কারা। স্মিত মুখে বরমাল্য নিয়ে তারা ধীর পদে এগিয়ে আসছেন সভার সামনের দিকে, যেখানে এক বুক আশা নিয়ে প্রতীক্ষায় আছেন রাজপুত্রেরা। কিন্তু এ কি হচ্ছে? দুর্দমনীয় ভঙ্গিতে কে প্রবেশ করলেন সভায়? এ যে হস্তিনাপুরের অভিভাবক চিরকুমার ভীষ্ম। বর্তমানে তিনি প্রৌঢ়, কিন্তু শিখণ্ডী যাকে দেখছেন তিনি তো মধ্য যৌবনে দীপ্ত এবং দৃপ্ত। প্রবল বিক্রমের সভা মধ্যে উপস্থিত হয়ে তিনি বলছেন, স্তব্ধ হও, এই স্বয়ংবর হবে না। হবে না? কাশীরাজ বিমূঢ় ভঙ্গিতে বললেন, কেন? কারণ আমি এই 3 কন্যাকে হরণ করে নিয়ে যাচ্ছি। ভীষ্ম দ্রুত গতিতে এগিয়ে অম্বার হাত ধরে টান দিলেন। যদি আপনাদের মধ্যে কারো ক্ষমতা থাকে আমাকে প্রতিরোধ করতে পারেন। সবাই শুরু হয়েছে মৃদু গুঞ্জন। শ্লেষ আর ব্যঙ্গোক্তিতে মেতে উঠছেন পাত্ররা। তাহলে ভীষ্মের কৌমার্যব্রত ভঙ্গ হতে চলেছে এতদিনে? পিতার জন্য অনেক ক্লেশ স্বীকার করেছেন তিনি, আর পারছেন না। সেই হতাশা থেকেই তার মনে বিবাহের আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে উঠেছে। তাহলে এ কেমন অনাচার! প্রতিবাদ করলেন এক পাণিপ্রার্থী সুদর্শন নৃপতি। এই যে ধর্মবিরুদ্ধ, আপনি এমন করতে পারেন না। কেন পারি না? ভীষ্ম স্মিত মুখে বললেন,
আপনি কি রাক্ষস বিবাহের নাম শোনেননি? ক্ষাত্র ধর্মানুযায়ী এই বিবাহ রীতিসিদ্ধ। কারোর আটকানোর ক্ষমতা থাকলে আটকাবেন। সেই নৃপতি মুহূর্তে তার অসি কোষমুক্ত করলেন, বললেন, আপনি এভাবে ওদের নিয়ে যেতে পারেন না। মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হলো। পরক্ষণে এক হাতে অম্বার হাত ধরে অন্য হাতে নিজের তরবারিকে উন্মোচিত করলেন ভীষ্ম। রাজসভা পরিণত হলো রণভূমিতে। অন্য কোনো রাজা সেভাবে এগিয়ে না এলেও সেই সুদর্শন নৃপতি একাই চালিয়ে যেতে লাগলেন অসিযুদ্ধ। কিন্তু ভীষ্মের কাছে তিনিও হার মানলেন অচিরে। রক্তাক্ত সেই রাজাকে ভূতরশায়ী করে ভীষ্ম নিজের রথে তুললেন কাশীরাজের 3 কন্যাকে। রথ ধাবমান হলো হস্তিনাপুরের অভিমুখে। আহ! শিখণ্ডীর মাথা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে প্রবল এক অজানা চাপে। তারই মধ্যে মানসপটে তিনি দেখে চললেন কীভাবে ভীষ্ম 3 কন্যাকে নিয়ে পৌঁছেছেন হস্তিনাপুরে। তাদের তুলে দিচ্ছেন বিমাতা সত্যবতীর হাতে। ভীষ্মের বৈমাত্রেয় ভ্রাতা সত্যবতী তনয় বিচিত্র বীর্যের জন্য হরণ করে আনা হয়েছে 3 কন্যাকে। তেজস্বী অশ্বের ন্যায় ফুঁসে উঠছেন মধ্যমা অম্বিকা। বলপূর্বক যিনি হরণ করে আনেন রাক্ষস বিবাহ মতে তিনিই একমাত্র পাত্র হতে পারেন। আর অন্যথা কি শাস্ত্রের বিরুদ্ধাচরণ নয়? হস্তিনাপুরের রাজমাতা সত্যবতী গম্ভীর কণ্ঠে বলছেন, বংশের ভবিষ্যৎ এখনো সংকটের সম্মুখীন। এমতা অবস্থায় অনাচার বলে কিছু হয় না বৎসে। দেবব্রত ভীষ্ম সিংহাসনে আরোহণ করবেন না। আমার জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ ইতিমধ্যেই মারা গিয়েছে। বিচিত্র বীর্যের অবর্তমানে হস্তিনাপুর উত্তরাধিকারী শূন্য হয়ে পড়বে। তাই তোমাদের 3 জনেরই কর্তব্য হবে যত দ্রুত সম্ভব সুস্থ সন্তান উপহার দেওয়া। কনিষ্ঠা অম্বালিকা বলছেন, কিন্তু বিচিত্র বীর্য তো বালক মাত্র, আর আমরা পূর্ণ যুবতী। বিচিত্র বীর্য অপ্রাপ্তবয়স্ক হলেও আমি নিরুপায়। অধীর উদ্বেগে অধর দংশন করলেন সত্যবতী। তার আয়ুরেখা দীর্ঘ নয়। কিশোরী বধূ এনে উত্তরাধিকারীর জন্য অপেক্ষা করার সময় তাই আমাদের নেই। তোমাদের কাছে আমি উত্তরাধিকারী ভিক্ষা চাইছি। 3 কন্যা একে অন্যের দিকে তাকান অসহায় দৃষ্টিতে। বলপূর্বক হরণ করে আনা হলেও এতক্ষণ তাদের উত্তেজিত করে রেখেছিল অন্য এক সম্ভাবনা। তবে কি বিশ্বের শ্রেষ্ঠ বীর চিরকুমার ভীষ্মকে স্বামী হিসেবে পাওয়ার গৌরব তাদেরই হতে চলেছে? সেই উদ্দীপনা ধূলিসাৎ হওয়া মাত্র তারা আরও ভেঙে পড়েছেন। শিখণ্ডীর মনে হলো অসহনীয় যন্ত্রণায় তার মস্তক যেন বিস্ফোরিত হবে এবার। তারই মধ্যে তার মনে প্রশ্ন জাগল, 2 বোন প্রতিবাদে সরব হলেও জ্যেষ্ঠা অম্বা কেন নির্বাক শ্রোতা? তার বয়স তো ভাবী স্বামী বিচিত্র বীর্যের প্রায় দ্বিগুণ। অতি কষ্টে শিখণ্ডী দৃষ্টি নিবদ্ধ করলেন অম্বার প্রতি। তৎক্ষণাৎ তার সর্বাঙ্গ কেঁপে উঠল। এ কি? কাশীর রাজকন্যা অম্বার সঙ্গে তার নিজের মুখের এমন অবিশ্বাস্য সাদৃশ্য কিভাবে সম্ভব? এই চিবুক, এই চোখ, এমনকি ওষ্ঠের বাম প্রান্তে ক্ষুদ্র তিলটি তো তারই। এতটা সাদৃশ্য কাকতালীয় হওয়া অসম্ভব। তাছাড়া এত কোলাহলের মাঝেও সেই সুন্দরী অম্বা কেন নিশ্চল প্রস্তরবৎ? তার কি এই বিবাহে কোনো আপত্তি নেই? তোমার কোনো বক্তব্য আছে অম্বা? সত্যবতী নিজে থেকেই বললেন, নির্দ্বিধায় বলতে পারো। আজ থেকে আমি তোমাদের মাতা। অম্বা সজল নয়নে তাকালেন ভাবী শ্বশ্রুমাতার দিকে। রুদ্ধস্বরে বললেন, আমায় মুক্তি দিন মাতা। কেন? সচকিত ভঙ্গিতে বললেন সত্যবতী। আমি যে মনে মনে সৌভপুরীর রাজা মহাবীর শাল্বকে পতিরূপে বরণ করেছি। নতমস্তকে বললেন অম্বা। স্বয়ংবর হলেও আমার এই সিদ্ধান্ত ছিল পূর্ব স্থিরকৃত। তিনি আজ ভীষ্মকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আজ আমি তার কণ্ঠে বরমাল্য দিতাম। দয়া করে মুক্তি দিন আমায়। কুমারী হলেও মনে প্রাণে আমি বিবাহিত। শিখণ্ডীর চোখের সামনের দৃশ্যপট পরিবর্তিত হলো উল্কার বেগে। তিনি দেখলেন অম্বার অনুরোধে সত্যবতী তাকে মুক্তি দিলেন। অম্বা যাত্রা করলেন তার প্রেমিক শাল্বর রাজ্যাভিমুখে। কিন্তু বলপূর্বক যে কন্যাকে প্রকাশ্য সভা থেকে হরণ করেছেন ভীষ্ম, তাকে কিভাবে স্ত্রীর মর্যাদা দেবেন সৌভরাজ শাল্ব? একসময় যে কন্যাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখতেন, তার পুষ্পরথকে শুষ্ক মুখে ফিরিয়ে দিতে বাধ্য হলেন শাল্ব। কাতর কণ্ঠে শাল্ব বললেন, ক্ষমা করো আমায় অম্বা। তোমাকে ভালোবাসবো, কিন্তু রাজধর্ম সর্বাগ্রে। এত কিছুর পর একজন অপহৃতা নারী রাজমহিষী হলে প্রজারা বিক্ষুব্ধ হয়ে উঠবে। ক্ষমা করো আমায়।
অপমানিতা রিক্তা অম্বা প্রত্যাবর্তন করলেন হস্তিনাপুরে। নিরুপায় হয়ে তিনি প্রস্তুত হলেন বিচিত্র বীর্যকে বড়মাল্য পরানোর জন্য। কিন্তু অপমানের কষাঘাত অম্বাকে দগ্ধ করল পুনরায়। যে নারী অন্য পুরুষের প্রতি অনুরক্ত, তাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করব কিভাবে? অন্নপূর্বা নারী যে অগম্যা। অম্বাকে প্রত্যাখ্যান করলেন বিচিত্র বীর্য। তবে আমি কি করব? আর্তনাদ করে উঠলেন অম্বা। আমি তো স্বেচ্ছায় আসিনি এখানে, আমাকে বলপূর্বক ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে। অম্বার কাতর প্রশ্নের উত্তর দিলেন না কেউ। এই নীরবতা অম্বার অপমানকে যেন তীব্রতর করে তুলল। ক্রুদ্ধ অম্বা ছুটে গেলেন ভীষ্মের কাছে। অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, আপনার জন্যই আমার এই অবস্থা। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে কেন আপনি এইভাবে আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি হরণ করলেন? নত মস্তকে খুব স্তব্ধবাক হয়ে রইলেন ভীষ্ম। সত্যিই তো তার জন্যই অম্বার এই পরিণতি। অম্বার অনিন্দ সুন্দর মুখশ্রী অপমানে রক্তবর্ণ ধারণ করেছিল। তবু ভীষ্মকে তিনি ক্ষণিকের জন্য ভালো করে দেখলেন। এই সেই মহাবীর দেবব্রত, যিনি শুধুমাত্র বৃদ্ধ পিতার কাম নিবৃত্তির জন্য হেলায় ছেড়ে দিয়েছিলেন এক বৃহৎ সাম্রাজ্যের উত্তরাধিকার, ত্যাগ করেছিলেন দাম্পত্য সুখ, নিয়েছিলেন চিরকুমার থাকার ব্রত। আজও পুরুষকার যেন উদ্ধত অস্তিত্ব জানান দিচ্ছে তার দীর্ঘ পেশিবহুল দেহের প্রতিটি রেখায়। অপেক্ষাকৃত মৃদুস্বরে বললেন অম্বা, আপনি আমায় স্পর্শ করেছেন বলে সৌভরাজ আমায় প্রত্যাখ্যান করলেন। আপনার জন্য আমি স্বামী সংসার থেকে বঞ্চিত হয়েছি। এর প্রতিকার আপনাকেই করতে হবে। আজ্ঞা করুন দেবী, করজোড়ে বললেন ভীষ্ম। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। উপায় এখন একটাই, আপনিই আমায় বিবাহ করুন। অম্বার চোখের গভীরে পুনরায় প্রজ্বলিত হলো অগ্নি। অসম্ভব, চমকিত হলেন ভীষ্ম। আমি যে চিরকৌমার্যের ব্রত নিয়েছি, এই ব্রত থেকে বিচ্যুত হওয়া মানে ধর্মের পথ ত্যাগ করা। আর আপনি যে একজন নারীর ভবিষ্যৎ নষ্ট করলেন। অম্বা শানিত কণ্ঠে বললেন, তার স্বপ্নকে চুরমার করে দিলে তা বুঝি আপনার ধর্ম বিচ্যুতি নয়? নারীর ভবিষ্যৎ রক্ষা বুঝি ক্ষত্রিয়ের ধর্ম নয়? মৌন রইলেন ভীষ্ম। কিছুক্ষণ পর থেমে থেমে বললেন, আপনি চাইলেই এই রাজপ্রাসাদেই থাকতে পারেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার কোনো অমর্যাদা হবে না। কি? আহত বাঘিনীর মতো গর্জে উঠলেন অম্বা। আপনার দুঃসাহস দেখে আমি স্তম্ভিত হচ্ছি গাঙ্গেয়। কাশীর রাজকন্যাকে আপনি আশ্রিতা করার দুঃসাহস দেখান? না, আমি তা বলতে চাইনি অম্বা। ভীষ্ম কাতর কণ্ঠে বললেন, আপনি ভুল করছেন। ভীষ্মের দিকে তর্জনী তুলে অম্বা কম্পিত কণ্ঠে বললেন, আপনার এত দম্ভ দেবব্রত, এত অহমিকা! আমি আজ এই হস্তিনাপুরের রাজসভায় শপথ করে বলছি, এই অপমানের প্রতিশোধ আমি নেব নির্মমতম প্রতিশোধ। শিখণ্ডী যন্ত্রণায় ছটফট করতে থাকেন। গভীর রাতের অলিন্দে তার জিহা শুষ্ক, চক্ষু রক্তবর্ণ, সর্বাঙ্গ যেন জ্বরে পুড়ে যাচ্ছে। তবু তাকে দেখে যেতে হয় সেই রুদ্ধশ্বাস নাটিকার একের পর এক অঙ্ক। আহ আহ কাতর বেদনা বাক্য নিঃসৃত হতে থাকে তার মুখ থেকে। মনে হয় এখনই জ্ঞান হারাবেন তিনি। তবু তাকে দেখে যেতে হয় সেই রুদ্ধশ্বাস নাটিকার একের পর এক অঙ্ক। আহত অম্বা সুবিচারের আশায় ছুটে গেলেন পরশুরামের কাছে। শাশ্রু নয়নে বললেন, প্রভু, আপনি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। মর্তে আপনার সমতুল্য যোদ্ধা বিরল। আমি সহায় সম্বলহীন এক নারী, আমায় সাহায্য করুন প্রভু। পরশুরাম সব শুনে বিচলিত হয়ে বললেন, ভীষ্ম আমার প্রিয় শিষ্যদের মধ্যে একজন। আমি তাকে অনুরোধ করব আপনাকে বিবাহ করতে। আপনি শান্ত হন মাতো। কিন্তু ভীষ্ম নিজের প্রতিজ্ঞায় অটল রইলেন। গুরুকে প্রণাম করে তিনি বললেন, আপনার জন্য আমি জীবনদান করতে সম্মত আছি গুরুদেব, কিন্তু অনুগ্রহ করে আমায় আমার ধর্ম থেকে বিচ্যুত হতে বলবেন না। কোনো মতেই আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষার্থে বদ্ধপরিকর, এতে আমি প্রীত হলাম ভীষ্ম। পরশুরাম বলছেন, কিন্তু আমিও রাজকুমারী অম্বাকে কথা দিয়েছি, আমাকেও সেই ধর্ম রক্ষা করতে হবে। তাই আমি তোমাকে প্রত্যক্ষ যুদ্ধে আহ্বান করছি। পরবর্তীকালে যে কুরুক্ষেত্র রক্তরঞ্জিত হয়ে উঠবে, কৌরব ও পাণ্ডবদের সমরে চলবে অষ্টাদশ দিবসের নিরন্তর সংগ্রাম, সেখানে তার কয়েক দশক পূর্বে এসে দাঁড়ালেন ভীষ্ম ও পরশুরাম। নিজের ধর্ম রক্ষার্থে লড়তে হচ্ছে গুরুর বিরুদ্ধে। এই অপরাধে প্রথমেই ভীষ্ম পরশুরামের চরণধুলি নিলেন, আশীর্বাদ করলেন পরশুরাম। এরপর শুরু হলো ভীষ্ম বনাম পরশুরামের যুদ্ধ।
দীর্ঘ 24 দিন ধরে চলল গুরু শিষ্যের এই লড়াই। কেউ পরাজয় স্বীকার করলেন না। প্রত্যেকেই নিজ নিজ শ্রেষ্ঠ অস্ত্রের ব্যবহার করেও অপর পক্ষকে পরাজিত করতে পারলেন না। এমন যুদ্ধ ভারতে কেউ দেখেনি। অবশেষে রণে অব্যাহতি দিলেন পরশুরামী। করজোড়ে তিনি অম্বাকে বললেন, আমায় ক্ষমা করুন মাতো। বিশ্বের প্রকৃত শক্তি তার প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞার জন্যই মৃত্যুও তার ইচ্ছাধীন। কোনোভাবেই আমি তাকে পরাস্ত করতে পারলাম না। শিখণ্ডী বিস্ফোরিত চোখে দেখছেন। এরপরেও অম্বা আশা ছাড়ছেন না। তিনি যাচ্ছেন দেব সেনাপতি কার্তিকের কাছে। অম্বার কাতর অনুরোধে কার্তিক তাকে দিচ্ছেন একটি নীল পদ্মের মাল্য। অম্বা যার কণ্ঠে সেই পদমাল্য দেবেন, তিনিই সমর্থ হবেন ভীষ্মকে হত্যা করতে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, কোনো নৃপতিই যে সেই মাল্য গ্রহণ করতে সম্মত হচ্ছেন না। বিরাট থেকে চেদি, মৎস্য থেকে অঙ্গ, প্রাগ জ্যোতিষ দেশ থেকে মদ্র, সমস্ত দেশের রাজা সবিনয়ে প্রত্যাখ্যান করছেন অম্বাকে। শান্তনু নন্দন ভীষ্ম তার প্রতিজ্ঞার বলে লাভ করেছেন ইচ্ছা মৃত্যু। কারো দুঃসাহস হলো না সেই ক্ষমতাকে তুচ্ছ করার। অবশেষে ক্লান্ত ভগ্ন হৃদয় অম্বা এসে পৌঁছলেন পাঞ্চাল রাজ্যের রাজধানী কৌপিল্য নগরীতে। শিখণ্ডী দেখছেন যেখানে তিনি এখন শুয়ে রয়েছেন, ঠিক সেখানে দাঁড়িয়েই অম্বা প্রত্যাখ্যাত হচ্ছেন পাঞ্চাল রাজ দ্রুপদের থেকে। দ্রুপদ বলছেন, হস্তিনাপুর আমার শত্রু ঠিকই, কিন্তু ভীষ্ম অপরাজেয়। তার বিরুদ্ধে যুদ্ধের বাসনা আমার নেই মাতো। ক্ষোভে দুঃখে একাকিনী অম্বা প্রস্থানের আগে দক্ষিণ অলিন্দের এই পঞ্চম থামে রেখে দিচ্ছেন পদ্মমাল্যটি। তারপর গহন অরণ্যে প্রবেশ করে দীর্ঘ তপস্যায় রত হলেন অম্বা। যমুনার তীরে অরণ্য মধ্যে দীর্ঘকাল ধরে চলল তার কৃচ্ছ সাধনা। পরিবর্তিত হচ্ছে ঋতু, অবিচ্ছেদ্য অবিচল থাকছে তার সাধনা। অবশেষে তুষ্ট হলেন মহাদেব। তিনি বললেন, কন্যা, ভীষ্মের প্রতিজ্ঞার কারণে প্রত্যক্ষভাবে তাকে বধ করা অসম্ভব। তবে আমি তোমায় বরদান করছি, এই জন্মে না হোক, আগামী জন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হবে তুমি। অশ্রু সজল চোখে অম্বা করজোড়ে বললেন, কিভাবে প্রভু? উত্তর পাওয়া যায় না। অম্বা ভাবেন, এই জন্মে যখন তার অভীষ্ট পূরণ হচ্ছেই না, তখন আর এই জীবনের তাৎপর্য কি? অবমানিতা নারী প্রজ্বলিত করেন অগ্নিকুণ্ঠ। জীবন্ত অম্বা ঝাঁপ দেন অগ্নিতে। দ্রুত সেই অগ্নিকুণ্ডের লেলিহান শিখায় ভস্মে পরিণত হতে থাকে অম্বার অনিন্দ সুন্দর দেহ। আগুন জ্বলতে থাকে অনেকক্ষণ। অম্বার শেষ দীর্ঘশ্বাস বহনকারী সেই ধূম ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে গোটা অরণ্যে। পৌঁছয় অরণ্যের অন্তিম প্রান্তেও, যেখানে অন্তঃসত্ত্বা স্ত্রীর সুসন্তান লাভের জন্য মহাদেবের তপস্যায় মগ্ন এক রাজা। শিখণ্ডী এবার আর চিনতে অসুবিধা হলো না নিজের জন্মদাতাকে। আর সেই মুহূর্তেই তার চেতনা ফিরে এলো। চোখ মেলে তিনি দেখলেন নবপ্রভাতের রবি কিরণ রাজসভায় অলিন্দ স্বর্ণময় করে তুলেছে। সূর্যোদয় হয়েছে একটু আগেই। পূর্ব রাতের স্মৃতিরা ফিরে আসে শিখণ্ডীর মনে। রাজকুমারী অম্বার দুঃখ, বেদনা, আরতি সব যেন এক জন্ম পরে জন্মান্তরের বেদনা বহন করে। বেদনার বিষে অশ্রু হয়ে নির্গত হতে থাকে শিখণ্ডীর চোখ দিয়ে। তিনিই তবে পূর্বজন্মে রাজকুমারী অম্বা ছিলেন। তাই কি ভীষ্মের প্রতি তার এমন জন্মগত অবদ্ধ ক্রোধ, যার স্বরূপ আজ সহসা প্রকাশিত হলো? অতি অশুভ ঘটনারও কিছু ভালো দিক আছে। এক্ষেত্রেও সেই প্রবাদ প্রযোজ্য। পাঞ্চাল রাজ্যের শোচনীয় পরাজয় ও যুদ্ধ পরবর্তী উথাল পাতালে বিবাহ মঞ্চ থেকে শূন্য হস্ত শিখণ্ডীর প্রত্যাবর্তনের কথা অনেকেই বিস্মৃত হলো। জীবন আবার ফিরে এলো নিজ ছন্দে। কিন্তু ভুলতে পারলেন না দুজন, দ্রুপদ ও শিখণ্ডী। দ্রোণের কাছে পরাজয়ের গ্লানি দ্রুপদকে দগ্ধ করে চলছিল প্রতিনিয়ত। তিনি শপথ করলেন, দ্রোণ তো বটেই, কুরুবংশকেও তিনি সমূলে বিনাশ করবেন। এই অপমানের গ্লানি অন্য কোনো উপায়েই নিবৃত্ত হবে না। কিন্তু কিভাবে নেবেন তিনি প্রতিশোধ? তিনি নিজে উপনীত হয়েছেন প্রৌঢ়ত্বে। অর্জুনের মতো বীরের প্রতিস্পর্ধী হয়ে ওঠা এই বয়সে তার পক্ষে অসম্ভব। একমাত্র সন্তান শিখণ্ডীরও যে সেই ক্ষমতা নেই, সে বিষয়ে তিনি নিশ্চিত। প্রকাশ্যে কিছু না বললেও দ্রুপদ পুত্রের প্রতি আস্থা হারিয়েছেন। তিনিও বিশ্বাস করতে শুরু করেছেন শিখণ্ডী পুরুষ নন। কিন্তু দেবাদিদেবের আশ্বাসবাণীর তবে কি অর্থ? সে রাতে অরণ্যে হওয়া দৈববাণী, তুমি পুত্রবান হবে,
কি দেবতার পরিহাস ছিল? দ্রুপদ আর ভাবতে পারেন না। যখনই তিনি মন্ত্রী পরিষদের মুখে শোনেন কিভাবে অর্জুনকে একেবারে সম্মুখে পেয়েও ভীত কাপুরুষের মতো শিখণ্ডী রণক্ষেত্র ত্যাগ করেছিলেন, বিস্ময়ে, ক্ষোভে, অপমানে রক্তাভ হয়ে ওঠে তার মুখ। তারপর সেই রাতেই শত্রু শিবিরে গোপনে গমন, তার কারণ আজও জানতে পারেননি তিনি। কাপুরুষের মতো ক্ষমা প্রার্থনা কিংবা স্তাবকতার মতো সম্ভাব্য কারণ যতবার তার মনে উদিত হয়েছে, ইচ্ছা হয়েছে শিখণ্ডীকে চরম শাস্তি দিতে। বহু কষ্টে নিজেকে নিবৃত্ত করেছেন তিনি। অবশেষে মেনে নিয়েছেন সন্তানের সীমাবদ্ধতা, কিন্তু তাকে তো অভীষ্ট পূরণ করতেই হবে, প্রতিশোধ তাকে নিতেই হবে। রাজ্য শাসন এখন দ্রুপদের কাছে মুখ্য নয়, একান্তই গৌণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিহিংসার আগুনে দগ্ধ মানুষটি বারবার বুঝে নিতে চান আপাত অপরাজয় পুরো গরিমাকে কিভাবে মাটিতে মিশিয়ে দেওয়া যায়। সেই লক্ষ্যেই পাঞ্চালের উপর হওয়া আক্রমণটিকে নানাভাবে বিশ্লেষণ করে চললেন তিনি। তার মাধ্যমেই তিনি একটি সত্য উপলব্ধি করলেন, ধৃতরাষ্ট্রের শতপুত্র ও পঞ্চ পাণ্ডবের মধ্যে তেমন হৃদ্যতা নেই। ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে তাদের মধ্যে বিভাজনের রেখাটি। দ্রুপদ বুঝলেন, কোনোভাবেই যদি এই দুই অংশের যে কোনো একটিকে মিত্ররূপে লাভ করা যায়, তাহলেই তার উদ্দেশ্য সিদ্ধ হবে। ক্রমাগত ইন্ধনে দুই পক্ষে যুদ্ধ লাগিয়ে ছাড়খাড় করে দেওয়া যাবে হস্তিনাপুরকে। মনের মধ্যে ক্রমাগত অক্ষ ক্রীড়ার পঞ্জরি সাজাতে থাকেন দ্রুপদ। ওদিকে তার পুত্র শিখণ্ডী আরও নিঃসঙ্গ হয়ে যান। তীব্র সুগভীর এক অবসাদে ডুবে যেতে থাকেন তিনি। অজস্র ভৃত্য পারিষদ অমাত্যের মাঝে থেকেও তিনি হয়ে পড়েন একাকী, নিঃসহায়, যেমন এখন। কৌম্পিল্য নগরীর একেবারে কেন্দ্রে অবস্থিত পাঞ্চাল রাজ্যের রাজপ্রাসাদ। তারই অন্দরে স্ফটিক নির্মিত প্রকাণ্ড স্নানাগারে নগ্ন দেহে এক প্রভাতে দুই জানুর মাঝে মাথা গুঁজে বসেছিলেন শিখণ্ডী। অদূরে একটি পাত্রে রাখা ছিল শতপদ্ম, অন্য একটি পাত্রে ছিল দুগ্ধ, কিন্তু শিখণ্ডীর সম্মুখে স্থিত দর্পণে তার অঙ্গ সৌষ্ঠব নয়, বরং এক হেরে যাওয়া মানুষের ছবি প্রতিভাত হচ্ছিল। পারছেন না শিখণ্ডী, শত চেষ্টাতেও তিনি ভুলতে পারছেন না অর্জুনকে। যতই মনকে কঠোর করুন, অসাবধানতার প্রতিটি মুহূর্তে তার মনে পড়ে যাচ্ছে সদ্য যুবা অর্জুনের সুগঠিত বাহু, কপাট বক্ষ, উন্নত শির, এবং অমোঘ পরিণতির মতো মনে পড়ছে পরবর্তী অপমান, যে অপমানের অধিকার অর্জুন পেয়েছেন বংশানুক্রমে। ভীষ্ম ও তার উত্তরাধিকারীরাও শিখণ্ডীকে অপমান করাকে যেন নিত্যকর্ম হিসেবে গণ্য করেছেন। কেন? তিনি কি এতই সুলভ? নারী অথবা পুরুষ কোনো সত্তাই শক্তিশালী নয় বলেই কি যে কেউ তাকে আঘাত করার ক্ষমতা রাখেন? কতক্ষণ এইভাবে স্নানাগারে বসে অন্তরে রক্তাক্ত হচ্ছিলেন তিনি নিজেই জানেন না। ভ্রম ছিন্ন হলো দ্বারের ওপারে তার ব্যক্তিগত ভৃত্য সুসেনের কণ্ঠস্বরে। রাজকুমার, মহারানী দীর্ঘ সময় ধরে কক্ষে আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি জানতে চাইছেন আপনার কি আরও বিলম্ব হবে? চমকিত হয়ে ওঠেন শিখণ্ডী। মাতা এসেছেন তার কক্ষে? রানী প্রসূতি এখন অসুস্থ। প্রাসাদের নিজস্ব অংশেই তার চলাফেরা ইদানিং সীমাবদ্ধ রয়েছে। কোনো প্রয়োজন থাকলে তিনি অন্যকে সেখানেই ডেকে পাঠান। তিনি নিজে এসেছেন? নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে। শিখণ্ডী দ্রুত স্নান সমাধা করে বেরিয়ে এলেন। নিজ কক্ষে প্রবেশ করে দেখলেন প্রসূতি বসে আছেন তার পালঙ্কে। আপনার আগমনের হেতু কি মাতা? শিখণ্ডী উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলেন। একবার বার্তা প্রেরণ করলেই আমি উপস্থিত হতাম। আপনি অকারণে কেন ক্লেশ? কারণ আছে পুত্র, শিখণ্ডীর কথার মধ্যেই বলে উঠলেন প্রসূতি। বসো আমার পাশে। শিখণ্ডী নতজানি হয়ে প্রণাম করলেন, তারপর বললেন, বলুন মাতা। কিছুক্ষণ স্তব্ধ হয়ে নিজের বক্তব্যকে বুঝি সংহত করলেন প্রসূতি। তারপর বললেন, তোমার একটি উত্তম সম্বন্ধ এসছে পুত্র। বজ্রপাত হলেও বুঝি শিখণ্ডী এত চমকিত হতেন না। অপার বিস্ময়ে তিনি বললেন, সম্বন্ধ? আবার? দর্শন রাজ্যের অধিপতি হিরণ্যবর্মা নিজে তার একমাত্র কন্যার জন্য বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন পুত্র। আমাকে ক্ষমা করুন মাতা, রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন শিখণ্ডী। আর অপমান সহ্য করার ক্ষমতা নেই আমার। বিগত ঘটনার স্মৃতি আমৃত্যু আমাকে দংশন করবে। তার পুনরাবৃত্তি আমার পক্ষে সহন করা অসম্ভব। দয়া করে পিতাকে কথা বোঝান। তোমার পিতা এক্ষেত্রে কিছুই করেননি শিখণ্ডী। প্রসূতি বললেন, দর্শন রাজ্যের পক্ষ থেকেই এসেছে এই প্রস্তাব, কিন্তু সেই প্রস্তাব তো অর্থহীন মাতা। শিখণ্ডী অস্থির হয়ে বললেন, ওরা বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন পাঞ্চাল রাজ্যের রাজপুত্রকে।
কিন্তু রাজপুত্র কোথায়? প্রসূতি নির্বাক চেয়ে রইলেন সন্তানের দিকে। শত চেষ্টাতে অশ্রু সংবরণ করতে পারলেন না শিখণ্ডী। কেঁপে উঠে তিনি বললেন, তারা কি জানেন রাজপুত্রের ভূমিকায় অভিনয় করা শিখণ্ডী আসলে পুরুষ নয়, এমনকি নারীও নয়? সে কি তা সে নিজেই জানে না। হয়তো সে একটি জড় পদার্থ, শুষ্ক একটি ক্লীব, যাকে নিয়ে যথেচ্ছাচারের অধিকার প্রত্যেকের আছে। থানায় ঢোকার সময়ই গত বছর শিয়ালদা স্টেশনের বাইরে থেকে কিনা 350 টাকা দামের চটিটা ছিঁড়ে গেল শাহানার। বিরক্তিতে মুখটা কুঁচকে গেল ওর। একেই আজ স্কুল যেতে পারল না। কাল সারা রাত জেগে ক্লান্তিতে চোখ জুড়ে আসছে। তবু ঠিকই স্নান করে স্কুলে চলে যেত। কিন্তু হঠাৎ থানায় তলব। থানার মধ্যেই ঢুকতেই ও গণপতি কাকাকে দেখতে পেল। ভদ্রলোক একটা ফতুয়া আর পাজামা পরে বিরক্ত মুখে বসে পা নাচাচ্ছিলেন। ওকে দেখা মাত্র এগিয়ে এলেন। তোমাদের জ্বালায় আমার সব কাজ কারবার শিখেই উঠবে শাহানা। শাহানা উত্তর দিল না। এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে ওর ভালো লাগছে না। কাঁধের ঝোলা ব্যাগে রয়েছে মিতুর খাতাটা, মনটা সেদিকেই পড়ে আছে। মিতুর লেখা মহাভারত পড়ে মিতুকে নতুনভাবে চিনছেও। এতদিন দুজনে এক ছাদের তলায় থেকেছে, নানা সুখ দুঃখের সাথী হয়েছে। কিন্তু মিতুর মনের মধ্যে যে এত কষ্ট, এত চাপা দুঃখ, সেগুলোর খোঁজ কি শাহানা কখনো পেয়েছে, নাকি পাওয়ার চেষ্টা করেছে? শিখণ্ডীর মতো মিতুও কি সারাক্ষণ নিজের সত্তাকেই খুঁজে চলে না? চমক ভেঙে গেল গণপতি কাকার বকবকে। আর তোমরাও ভারী বেয়াদব। কাল রাতে আমাকে সব কিছু ভেঙে বললে না। এখন শুনছি মিতু নাকি মরার চেষ্টা করছিল। তা মরবি তো মর, সরকার রেল লাইন করে রেখে দিয়েছে। আমার বাড়িটাই কেন বেছে নিলি রে বাবা? ওই জন্য আগেই উঠে যেতে বলেছিলাম, শুনলো না। কি কুক্ষণে যে না বুঝতে পেরে ওই হিজড়েকে থাকতে দিয়েছিলাম। আরে ওদের জায়গা ট্রেনে, বাড়িতে নয়। শাহানার ধৈর্যচ্যুতি হলো এবার। একটু রূঢ় স্বরেই বলল, উল্টো পাল্টা কথা বলবেন না কাকা। মিতু হিজড়ে হতে যাবে কেন? নাকা সেজো না শাহানা। গণপতি কাকা খিচিয়ে উঠলেন। বিশ্বশুদ্ধ লোক জানে ও কি, তোমাকে আর বোঝাতে হবে না, দেখলেই সবাই বুঝতে পারে। আমাকে নরম পেয়ে আর কত বোকা বানাবে? শাহানার প্রচণ্ড রাগ হলেও ও কথা বাড়ালো না। উত্তর না দিয়ে ঢুকে গেল থানার মধ্যে। সামনে বসে থাকা একজন উর্দিধারী কনস্টেবল চেয়ারে হেলান দিয়ে বসে নাক খুঁটে যাচ্ছে। এছাড়া আরও দূরে আর একজন লোক খবরের কাগজ পড়ছে। আমি শাহানা মজুমদার, যদুনাথ কলোনিতে একটা লেডিস হোস্টেলে থাকি। আমাকে ফোন করে থানায় আসতে বলা হয়েছে। শাহানা নিরাসক্তভাবে বলল। উর্দিধারী তেরিয়া চোখে ওকে একবার আপাদমস্তক মেপে নিল। তারপর বলল, কে আসতে বলেছেন? রমেন্দ্রবাবু। মেজবাবু। উর্দিধারে আঙুল উঁচিয়ে দূরের একটা খুপড়ি দেখিয়ে দিয়ে আবার নাক খুঁড়তে লাগলো। শাহানা পিছু ফিরে দেখল গণপতি কাকা একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন। ওর গতিবিধি পর্যবেক্ষণ করছেন তীক্ষ্ণ চোখে। রমেন্দ্রবাবুই গত রাত্রে গিয়েছিলেন শাহানাদের হোস্টেলে। শাহানার আপত্তি সত্ত্বেও তিনি 1 কাপ চা অর্ডার দিয়ে বললেন, আসলে আমরা জানতে পেরেছি হোস্টেলে আপনিই ছিলেন মিতালি দাসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তাই কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। ঘনিষ্ঠ ছিলাম, চেয়ারে বসতে বসতে মৃদু স্বরে বলল শাহানা। এখন আমি অন্য রুমে থাকি, অতটা কথা হয় না। রমেন্দ্রবাবু সামনে রাখা ভারী পেপার ওয়েটটা হাতে করে কিছুটা সরিয়ে দিলেন। হঠাৎ অন্য রুমে চলে গেলেন কেন? এমনি ঠোঁট কামড়ে উদ্গত কথাগুলোকে থামালো শাহানা। মিতু নার্স, ওর শিফটে ডিউটি থাকতো, কোনোদিন নাইট, কোনোদিন ডে। আমাকেও রাত জেগে স্কুলের খাতা দেখতে হয়। মিতুর ঘুমের অসুবিধা হতো, আমারও। এখন যার সঙ্গে থাকি সেও স্কুলে পড়ায়, তাই সেই সমস্যা নেই। বুঝলাম। রমেন্দ্র কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, মিতালি দাসের যেহেতু এখনো জ্ঞান ফেরেনি, ওকে আমরা কিছু জিজ্ঞেস করতে পারছি না, তাই আপনার কাছে জানতে চাইছি আপনি ওর পরিবার সম্পর্কে কি জানেন? শাহানা ইতস্তত করে বলল, সেরকম কিছু না। সুন্দরবনের এক গ্রামে ওর বাড়ি ছিল, আর ওর মা সেখানে থাকতো। মা মারা যাওয়ার পর থেকে গ্রামের আর কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটুকুই জানি। ওর পড়াশুনো? শুনেছি ওই দিককারই একটি আশ্রমে পড়াশুনো করেছিল। ওই বাইরে থেকে আসা লোকটা যখন ওর ঘরে গিয়েছিল, আপনি দেখেছিলেন? কোনো চেঁচামেচির আওয়াজ পেয়েছিলেন? না, শাহানা বলল, আমি স্কুলের খাতা দেখছিলাম। আচ্ছা, ওই লোকটা কি আগেও আপনাদের হোস্টেলে এসেছে? না হলে মিতালি দাস কেন ঘরে থাকেন সে জানলো কি করে? আচ্ছা, ওই লোকটা কি আগেও আপনাদের হোস্টেলে এসেছে? না হলে মিতালি দাস কোন ঘরে থাকেন সে জানলো কি করে?
শাহানা চুপ করে রইল। রবীন্দ্র সোজাসুজি তাকালেন। মিতালি দাস কেন সুসাইডের চেষ্টা করলেন বলে আপনার মনে হয় মিস মজুমদার? আমি কি করে জানবো? মলির মুখে একটা অসহায় হাসি ফুটিয়ে তুলল শাহানা। বললাম না, এখন আর আমাদের মধ্যে সেরকম ইন্টিমেসি নেই। রবীন্দ্র চুপ করে রইলেন কিছুক্ষণ। পেপার ওয়েটটাকে ঘোরাতে ঘোরাতে বললেন, আমার মনে হয় আপনি কিছু লুকানোর চেষ্টা করছেন। শাহানা কোনো কথা বলল না। অব্যক্ত কথাগুলো ওর গলার কাছে দলা পাকিয়ে উঠল। আপনাকে আমি এই জন্যেই থানায় ডেকে পাঠিয়েছি। শাহানার চোখে চোখ রেখে বললেন রবীন্দ্র, আপনার সঙ্গে একদম খোলাখুলি কথা বলার দরকার হয়ে পড়েছে। জেরা নয়, এটাকে আলোচনা হিসেবেই ধরুন। মিতালি দাস কেন সুসাইড করতে চেয়েছে? শান্ত গলায় বলল শাহানা। তা আপনি ওর থেকেই জানতে পারবেন স্যার। ডাক্তার তো বলেছেন 2-3 দিনের মধ্যেই ওর জ্ঞান ফিরবে। এই 2-3 দিনও খুব জরুরি মিস মজুমদার। কেন? অবাক হয়ে গেল শাহানা। ওর মনে পড়ে গেছিল ছোটবেলায় ওদের বাড়ির পাশের একজন দিদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। পুলিশ এসেছিল ঠিকই, কিন্তু এমন বাড়াবাড়ি তো করেনি। রুটিন ইনভেস্টিগেট করে চলে গিয়েছিল। আর এখানে তো মৃত্যু বেঁচে রয়েছে। তাহলে পুলিশ এতটা উৎসাহ দেখাচ্ছে কেন? এর পেছনে কি অন্য কিছু বা অন্য কেউ আছে? রবীন্দ্র বোধহয় শাহানার মনের কথা বুঝে ফেললেন। নিচু গলায় তিনি বললেন, আপনি কি জানেন মিতালি দাসের নার্সিংহোমের চাকরিটা চলে গেছে? সে কি? চমকে উঠল শাহানা। কেন? নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য হলো মিতালি দাসের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট জাল। অসম্ভব! শাহানা প্রায় চিৎকার করে উঠল। আপনি বিশ্বাস করুন স্যার, মিতু অমন মেয়ে নয়। মিতু পড়াশোনায় খুব ভালো ছিল। এটা মিথ্যে। বেশ তো, রবীন্দ্র নরম গলায় বললেন, সেই জন্যই তো আপনার কাছ থেকে আমি জানতে চাইছি মিতু কেমন মেয়ে। আপনি বলুন। বিশ্বাস করুন, আপনার বন্ধুরই উপকার হবে তাতে। শাহানা চুপ করে রইল। ওর মন ততক্ষণে স্পষ্ট দুভাগ হয়ে গিয়েছে। এক পক্ষ মুখ খুলতে বারণ করছে, অন্য পক্ষ বলছে সব খুলে বলতে। রবীন্দ্র আবার বললেন, মিতালি দাসের ঘর সার্চ করে আমরা ওর কোয়ালিফিকেশন সংক্রান্ত কোনো ডকুমেন্ট পাইনি। উনি কোন আশ্রমে পড়তেন? শাহানা দাঁতে দাঁত চিপে প্রাণপণ চেষ্টা করে মুখটাকে ভাবলেশহীন রাখতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যেই ওর চোখ দুটো জলে ভরে উঠল। এই ছবিটা চিনতে পারেন? রবীন্দ্র সেই ছবিটা উঁচু করে তুলে ধরলেন, যেটা মৃত্যুর বাক্সে গতকালই শাহানা দেখেছে। বেশ কজন স্কুল পড়িয়া ও তাদের শিক্ষকের একটা বিবর্ণ ফটো। না। দ্রুত মাথা নাড়ল শাহানা। কেন মিথ্যে বলছেন? তীক্ষ্ণ দৃষ্টিতে শাহানার দিকে তাকিয়ে বললেন রবীন্দ্র, আপনার যে মিথ্যে বলার অভ্যেস নেই তা আপনার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। আমাকে বলুন মিস মজুমদার, কে এই মিতালি দাস? বলুন। গঙ্গার উপনদী যমুনা, যমুনার উপনদী বেতোয়া। বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়ে বেতোয়া নদী মধ্যপ্রদেশের একাংশকে জলসিঞ্চিত করে যমুনায় মিশে গেছে। বেতোয়ার উপনদী ধাসান বেতোয়ারই সমান্তরালে বয়েছে বেশ কিছুটা জায়গা জুড়ে। এই দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড মহাভারতের যুগে দর্শান্য রাজ্য নামে পরিচিত ছিল। এখন যা মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল। এই রাজ্যের অধিপতি হিরণ্যবর্মার কন্যার সঙ্গে পাঞ্চাল রাজকুমার শিখণ্ডীর বিবাহ সুসম্পন্ন হল। দ্রুপদ এবারও যথাসম্ভব বিবেচনা করেই দর্শান রাজকন্যাকে বধূমাতা করার সংকল্প নিয়েছেন। হিরণ্যবর্মা যুদ্ধশাস্ত্রের সুকৌশলী। তিনি নিজে শারীরিকভাবে নাতিদীর্ঘ হলেও দর্শান্য রাজ্যের সেনাবাহিনী উত্তর ও মধ্য ভারতের বহু রাজ্যের সসম্ভ্রমের বস্তু। হিরণ্যবর্মা ছাড়াও বহু রথী ও মহারথীর বাস দর্শান রাজ্যে। ভবিষ্যতে কখনো পাঞ্চাল ফের আক্রান্ত হলে দর্শান রাজ্যের অকুণ্ঠ সাহায্য পাওয়া যাবে, এমনটা নিশ্চিত করেছেন দ্রুপদ। স্বাভাবিকভাবেই শিখণ্ডীর সমস্ত আপত্তি, অনুরোধ, উপরোধ তিনি উপেক্ষা করেছেন। এমনিতেই পুত্র আর তার স্নেহাস্পদ নয়। শিখণ্ডীর বক্তব্য শুনেও বিরক্ত মুখে তিনি শুধু বলেছেন, পাঞ্চালের কল্যাণের কথা এতটুকুও ভেবে থাকলে তুমি সম্মত হবে। দ্রোণ তথা কুরুবংশকে সমূলে বিনাশ করতে দর্শান্যের সহযোগিতা যে অত্যন্ত প্রয়োজন তা নিশ্চয়ই তুমিও অস্বীকার করবে না। এরপর আর কথা চলে না, চলেও নি। সমস্ত নিয়ম উপচার অন্তে প্রায় মধ্যরাত্রে শান্ত শিখণ্ডী নিজ কক্ষে প্রবেশ করলেন। বৃড়াবনতা নববধূ তার জন্য পুষ্পশোভিত পালঙ্কে বসে প্রতীক্ষায় ছিলেন। বহুমূল্য আভূষণ ও সুরভিত পুষ্পে অলঙ্কিত সেই কক্ষ এবং তাতে অপেক্ষায় থাকা নারীকে দেখে শিখণ্ডীর শান্ত দেহ রক্ত চলাচল দ্রুততর হয়ে উঠল। তার বুকের ভেতর বাজতে শুরু করলো দ্রিমি দ্রিমি শব্দ। কক্ষে প্রবেশের আগেও তাকে আশ্বস্ত করেছিলেন প্রসূতি,
স্বয়ং মহাদেবের আশীর্বাদ নাকি বর্ষিত হচ্ছে শিখণ্ডীর ওপর। তাই এই চরম মুহূর্তেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। অসহায় হয়ে শিখণ্ডী তাকালেন সদ্য পরিণীতা বধূর দিকে। সেই মুখশ্রীর সঙ্গে একমাত্র প্রস্ফুটিত পদ্মেরই তুলনা চলে। তাদের চার চক্ষুর মিলন মাত্র নববধূ মৃদু হেসে চোখ নামিয়ে নিলেন। শিখণ্ডীর অন্তরে এক মরণপণ সংগ্রাম চলছিল। অন্তরের নারী সত্তাকে হত্যা করে শয়নের স্বপনে উদ্ভাসিত প্রিয় পুরুষ অর্জুনকে স্বেচ্ছারোপিত বিস্মৃতি নিজে সমাধিস্থ করে নিজেকে কাঠিন্যে মুড়ে ফেললেন তিনি। মনে মনে নিজেকে বলে চললেন তিনি, না, আমি নারী নই, আমি একজন পুরুষ। হে দেবাদিদেব, আমাকে শক্তি দিন, পৌরুষ দিন, এই লাঞ্ছনা থেকে মুক্তি দিন। শয্যায় উপবিষ্ট হয়ে শিখণ্ডী কিছুক্ষণ প্রগাঢ় দৃষ্টিতে দেখলেন তার স্ত্রীকে। দর্শন রাজকন্যা সত্যই অনিন্দ সুন্দরী। অপরূপ মুখশ্রীর সঙ্গে যোগ্য সঙ্গত করেছে ঘন সুদীর্ঘ কেশরাজি। অপরূপ এক কবরীতে বিন্যস্ত হয়েছে সেই মেঘের মতো কেশদাম। তা সত্ত্বেও একান্ত অবাধ্য কিছু কেশ বাধা মানেনি। তারা ঝাঁপিয়ে পড়েছিল মুখের দুধারে, যা নববধূর সৌন্দর্য অনেক গুণ বর্ধিত করে তুলেছিল। হস্তিদন্তের মতো সুঠাম ও উজ্জ্বল দুই বাহু শেষ হয়েছিল রাজকন্যার সরু অথচ দীর্ঘ অঙ্গুলিগুলিতে। বহুমূল্য অঙ্গুরীয় পরিহিত সেই 10টি সুশ্রী আঙুল কিছুটা নম্রতায়, কিছুটা আশঙ্কায় একে অন্যের সঙ্গে মুহুর্মুহু আলিঙ্গনে উষ্ণতা নিচ্ছে। তারই সঙ্গে ঈষৎ হলেও কেঁপে উঠছে রাজকন্যার বক্ষদেশ। দর্শন কন্যা গুরুস্তনী, তাই তার বক্ষাবরণীতে আবৃত স্তন দুটি খানিক অধোমুখী। রাজকন্যার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তাদের আন্দোলন দেখতে দেখতে শিখণ্ডী নববধূর হাত স্পর্শ করলেন। ধীরে, অতি ধীরে রাজকন্যার করপুটে বন্দী হলো তার হাতটি। প্রাণপণে নিজের মনকে একাগ্র করছিলেন শিখণ্ডী। একজন প্রকৃত পুরুষের মতোই তিনি কামনা করতে চাইছিলেন এক অক্ষত যোনির সান্নিধ্য। সমান্তরালে তার মনের মধ্যে অনুরণিত হয়ে চলেছিল এক কাতর অনুরোধ, হে দেবাদিদেব, আমাকে শক্তি দিন, পৌরুষ দিন, ক্রমাগত লাঞ্ছনা থেকে মুক্তি দিন। আমার নারীত্ব লুপ্ত হোক, জাগ্রত হোক সুপ্ত পৌরুষ। এবার অন্তত সত্য হোক আপনার অসির বচন। উত্তপ্ত কোমল নারীদেহের আলিঙ্গনে বদ্ধ শিখণ্ডীর দেহ তখন শিহরিত হচ্ছে। পেলব স্তনের স্পর্শে সাড়া দিয়ে তিনি স্ত্রীর বক্ষ বন্ধনীকে শিথিল করতে সচেষ্ট হচ্ছেন। নববধূও রতি ক্রীড়ায় যথেষ্ট পারঙ্গমা। লঘু চুম্বনের স্পর্শে তিনি কম্পন জাগাতে চাইছিলেন স্বামী তনুতে। অদূরে জ্বলন্ত দীপশিখাও যেন কেঁপে উঠছিল শয্যায় ঘন হয়ে ওঠা এই উষ্ণতার সান্নিধ্যে। মৃদু শীতকার ও স্পর্শে রাজকন্যা তার স্বামীকে উত্তেজনার শীর্ষে নিয়ে যাচ্ছিলেন, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। তারই সঙ্গে তার দক্ষিণ হস্ত অমোঘ পর্যটকের মতো যাত্রা করেছিল স্বামীর নিম্নাঙ্গ অভিমুখে। ঠিক তখনই ঘটল ছন্দপতন। নববধূ প্রথমে বিশ্বাস করতে পারেনি মূল অঙ্গটির অনুপস্থিতি। শিখণ্ডীর অপরাধী মুখের সামনে আরও একবার নিশ্চিত হওয়ার চেষ্টায় করলেন তিনি। স্ত্রীর বিস্মিত দৃষ্টি অনুসরণ করলেন শিখণ্ডী। অন্তরের গভীরতম বিন্দু থেকে নীরবে তার প্রার্থনা ধাবিত হচ্ছিল স্থান ও কালের অতীত কোনো এক রহস্যময় বিন্দুর দিকে, যেখানে গভীর ধ্যানে নিমগ্ন আছেন মহাদেব। শিখণ্ডী নিজের অস্তিত্বের সবটুকু দিয়ে প্রার্থনা করছিলেন তার উদ্দেশ্যে, হে দেবাদিদেব, হে অসহনীয় লজ্জা থেকে আমায় মুক্তি দিন, কৃপা করুন, নচেত আমার প্রাণ হরণ করুন। এই অস্তিত্ব শুধু আমার পিতা ও মাতার জন্য নয়, আপনার গরিমাকেও হরণ করবে। রক্ষা করুন আমায়। কিন্তু না, কেউ সাড়া দিলেন না শিখণ্ডীর কাতর আহ্বানে। কয়েক দণ্ড পর নববধূ বুঝলেন এ কোনো ভ্রম নয়, বরং নিষ্ঠুর সত্য। তার আতঙ্ক ও ক্রোধ মিশ্রিত আর্তনাদে মুখরিত হলো রাজপ্রাসাদ। ছিটকে গেলেন তিনি শয্যার অপর প্রান্তে, যেন শিখণ্ডী কোনো মানুষ নন, ঘৃণ্য এক জীব মাত্র। এত বড় প্রতারণা সহ্য করতে পারলেন না নববধূ। বিদ্যুৎ বেগে তিনি অবতরণ করলেন পুষ্পশয্যা থেকে, তারপর নিষ্ক্রান্ত হলেন কক্ষ থেকে। বিবাহের প্রথম রাত্রিতে পুষ্পশয্যায় শিখণ্ডী একাকী বসে রইলেন, নিঃস্ব, রিক্ত, সর্বশান্ত হয়ে। তার কর্ণকুহরে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল নববধূর আর্তনাদ। প্রস্তরবধ হয়ে রইলেন শিখণ্ডী, নির্বাক, নিষ্কম্প। ক্রমে তার মধ্যে জেগে উঠল এক অসহ জ্বালা। ক্রোধের রক্তরাগ আচ্ছন্ন করল তার দৃষ্টিকে। প্রবল বাসনা হলো তার সেই মুহূর্তেই এক নিষ্ফলা জীবনের চির সমাপ্তি ঘটাতে। উদ্ভ্রান্তের মতো তিনি উঠে দাঁড়ালেন, সংহত করলেন বিশ্বস্ত বসন, তারপর বেরিয়ে গেলেন অশ্বশালার উদ্দেশ্যে। মেতু পড়াশোনায় ভালো ছিল। ওদের গ্রাম বৈকুণ্ঠপুরে ক্লাস 4 পর পড়াশুনোর কোনো সুযোগ ছিল না। কিছু ছেলে দূরের টাউনগুলোয় পড়তে যেত, মেয়েরা তাও যেত না।
12-13 পেরোলেই তাদের বিয়ে হয়ে যেত। কিন্তু মিতু চেয়েছিল ও লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে, তাই ও বাইরে পড়তে যায়। এই ব্যাপারে ওর পাশে দাঁড়িয়েছিলেন বৈদ্যনাথ মাইতি বলে গ্রামের একজন, যাকে মিতু বধূ কাকা বলতো। তিনি ছিলেন মিতুর বাবার ছোটবেলার বন্ধু। কিন্তু দুজন মিলে বাসন্তী, নামখানা, ক্যানিং কোথাও এমন কোনো স্কুল খুঁজে পায়নি যেখানে মেয়েদের বিনামূল্যে থাকা, খাওয়া আর লেখাপড়ার ব্যবস্থা আছে। রমেন্দ্র মন দিয়ে শুনছিলেন। শাহানা থামতেই বললেন, আর সেই জন্যই মিতু তার বধূ কাকা মিলে ঠিক করলো যে মিতু ছেলে সেজে পড়তে যাবে। শাহানা মাথা নিচু করলো, চাপা স্বরে বলল, অজপাড়াগা, বার্থ সার্টিফিকেট বা ওইসবের কোনো বালাই ছিল না। মিতুর চালচলন এমনিতেও ছেলেদের মতো, তাই ওকে ছেলের জামা পরিয়েই মধুগঞ্জের দয়াসাগর আশ্রমে ভর্তি করানো হয়েছিল। সেই আশ্রমের আচার্য সৌম্যানন্দ মহারাজ বৈদ্যনাথকে চিনতেন। বধূ কাকা সেখানে মিতুর পরিচয় দিলেন নিজের এক দূর সম্পর্কের আত্মীয় হিসাবে। মিতালি দাসের নাম পাল্টে হলো সুমিত মাইতি। গ্রামের মিতুকে নিয়ে কারো মাথা ব্যথা ছিল না, তাই ও রয়ে গেল ওই আশ্রমে। রমেন্দ্র মাথা নাড়লেন। মধুগঞ্জ বৈকুণ্ঠপুর থেকে অনেকটা দূরে। গ্রামের ছেলেপুলেরা বাসন্তী, ক্যানিংয়ের দিকে গেলেও মধুগঞ্জে কেউ যায় না, তাই জানাজানি হওয়ারও তেমন ভয় নেই। গরিব ছেলেদের থাকা আর পড়াশোনার জন্য দয়ার সাগর আশ্রমটা বানানো হয়েছিল। এনজিওর জন্য আসা ফান্ডে ওটা চলে। একটা ট্রাস্ট ওই আশ্রমটাকে পরিচালিত করে। আশ্রমের আরও 3টে শাখা আছে সুন্দরবন এলাকায়। খোঁজ নিয়ে নিচ্ছি। রমেন্দ্র দ্রুত নোট নিচ্ছিলেন। তারপর মিতু ওখানেই থাকতে লাগলো? হ্যাঁ, পড়াশোনা বা থাকা খাওয়া কোনোটাই আহামরি কিছু নয়, তবু একেবারে না থাকার চেয়েও ওটুকু ভালো। মিতু ছেলে সেজে পড়তে লাগলো সেই দয়াসাগর আশ্রমে। 5 পেরিয়ে 6 পেরিয়ে 7-এ উঠল। শরীরে আসতে চাইল বয়স সন্ধি, কিন্তু মিতু তো মনে প্রাণে ছেলেই। সে ওসব শারীরিক পরিবর্তনকে গুরুত্ব দিল না। অন্য সব ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে খেলাধুলো করতো, দৌড়ঝাঁপ করতো। কথাগুলো বলতে বলতে শাহানার গলায় দলা পাকাচ্ছিল একটা কষ্ট। ও থেমে যেতেই রমেন্দ্র প্রশ্ন করলেন, তারপর? শাহানা একটু থেমে বলল, পিরিয়ড চলাকালীন একদিন ওর রুমমেট ওর ব্যাগে খুঁজে পেল মেয়েদের স্যানিটারি ন্যাপকিন। একটা ছেলে হয়ে মেয়েদের এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করা তাদের চোখে খুবই অসভ্যতা। তার 1 মাস আগেই আচার্য সোমানন্দ মহারাজ বদলি হয়ে গিয়েছেন। আশ্রমে এসেছেন নতুন আচার্য। সেদিন 7-এর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। মিতু প্রথম হয়েছে। ওর রুমমেট গিয়ে নালিশ করলো নতুন আচার্যকে। মহারাজ সুমিত ব্যাগে অসভ্য সব জিনিস নিয়ে ঘোরে। আচার্য রাতের খাওয়া দাওয়ার পর ডেকে পাঠালেন মিতুকে। রমেন্দ্রবাবু বললেন, আর তারপর নিজের ঘরে মিতুর শ্লীলতাহানি করলেন, তাই তো? শাহানার চোখ ছলছল করছিল। মনে পড়ে যাচ্ছিল মিতুকে। মিতু যখনই এই কথাগুলো বলতো গলা কাঁপতো। যে মিতু এত রুক্ষ, তার চোখ দিয়ে ঝরঝরিয়ে নামতো জল। নতুন আচার্যের মাথায় প্রথমে মিতু যে মেয়ে এই সম্ভাবনাটাই আসেনি, কিন্তু মিতু এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে আচার্য বুঝতে পেরে গিয়েছিলেন। তারপর একে একে প্রতিটা পোশাক খুলিয়েছিলেন, আবিষ্কার করেছিলেন তার আশ্রমের একমাত্র মেয়েটিকে। তারপর নিজের বহুদিনের উপসী ভুভুক্ষ দেহের যৌন নিবৃত্ত করেছিলেন পেটের দায়ে পড়তে আসা মিতুকে দিয়ে। কিশোরী মিতু সেদিন কাঁপছিল একটা ভেজা পাখির মতো। গোঙাতে গোঙাতে বলছিল, আমায় ছেড়ে দিন মহারাজ, আমার শরীরটা ভুল করে মেয়েদের মতো হয়ে গিয়েছে। আসলে আমি একটা ছেলেই। আশ্রমের সবচেয়ে লম্বা নারকেল গাছটায় আমার মতো তরতরিয়ে কেউ উঠতে পারে বলুন? তার গোঙানি শব্দ হয়ে প্রবেশ করছিল না আচার্যের কানে, কিংবা প্রবেশ করলেও তিনি সেগুলো শোনায় কোনো মনোযোগই দেননি। সবশেষে ভয় দেখিয়েছিলেন, এসব কাউকে বললে তৎক্ষণাৎ আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হবে। শুধু তাড়িয়ে দেওয়াই নয়, খবর দেওয়া হবে পুলিশেও, জাল পরিচয় দেওয়ার জন্য। ওই বয়সে সহজেই মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যায়, দাবিয়ে দেওয়া যায়। ওই বয়সে তর্ক করার ক্ষমতা বা ব্যবহারিক বুদ্ধি ততটা জোরদার হয় না। তাড়িয়ে দিলে কোথায় যাবে মিতু? বধূ কাকা যে মারা গিয়েছে তার 1 বছর আগেই। অগত্যা মিতু মাসে 1বার থেকে 2বার সহ্য করতে লাগলো আচার্যর অত্যাচার। এই পর্যন্ত বলে চুপ করে গেল শাহানা। তারপর ঝুঁকে পড়লেন রমেন্দ্রবাবু। আমি আর কিছু জানি না, শাহানা ক্লান্ত স্বরে বলল। ওর শরীরটা কেমন অবসন্ন লাগছিল। মনে হচ্ছিল যে প্রিয় বন্ধুর বন্ধুত্বের বিশ্বাসে মিতু ওকে সব খুলে বলেছিল। এতক্ষণ ধরে সেই বন্ধুত্বের চূড়ান্ত অপমান করলো ও। খোলা বাজারে ধীরে ধীরে উলঙ্গ করে দিল মিতুকে। তুই কয়েকদিন ধরে এত কষ্ট পাচ্ছিলি, কেন বললি না আমায় মিতু? কেন বললি না? ঘর পাল্টে গিয়েছে বলে কি মনও পাল্টে গিয়েছে? রমেন্দ্রবাবু একটা জলের বোতল বাড়িয়ে দিলেন শাহানার দিকে।
নিন, জল খান। বিনা বাক্য ব্যয় ঢকঢক করে অনেকটা জল খেল শাহানা। তারপর বলল, আচ্ছা, আমি এবার যেতে পারি কি? নিশ্চয়ই পারেন, রবীন্দ্রবাবু বললেন। কিন্তু তার আগে একটা কথা বলুন মিস মজুমদার, আপনি মিতুকে খুব ভালোবাসেন, তাই না? শাহানা উঠে দাঁড়িয়ে চুপ করে রইল। মিতুর মতো মানুষদের দুম করে হ্যাঁ ভালোবাসি বলা যায় না। তাতে অনেকে বক্রোক্তি করে, অন্য অর্থ খুঁজতে চেষ্টা করে। বেরিয়ে যাওয়ার আগেও বলল, একজন বন্ধু হিসেবে ওকে আমি নিশ্চয়ই ভালোবাসি স্যার, ওইটুকুই। আসি। গভীর অরণ্য, দূরে শোনা যাচ্ছে বন্য প্রাণীর গর্জন। ঘন বনরাজির ভেদ করে পূর্ব গগনে উদিত সূর্যদেবের আলোকের এক অতি ক্ষুদ্র অংশই গুল্মাবৃত ভূমিকে স্পর্শ করতে পারছে। সেখানেই এক বৃক্ষতলে বসে আছেন শিখণ্ডী। রাত্রি জাগরণের কালীমাতার চোখে মুখে উদাস নয়নে তিনি চেয়ে রয়েছেন দূর দিগন্তের দিকে। তার অনতি দূরে ধ্যান মুদ্রায় বসে আছেন এক তরুণ সন্ন্যাসী। তিনি অরণ্যচারী, তবে অরণ্য রুক্ষতার পরিবর্তে তার শুষ্ক গুম্ফ বর্জিত মুখমণ্ডল প্রজ্ঞা ও সরসতার দ্যুতিতে ভাস্বর। তিনি প্রশ্ন করলেন, আপনি কি ইলার নাম শুনেছেন? শিখণ্ডী নীরবে দুদিকে মস্তক আন্দোলিত করলেন। বৈবস্বত মনুর কন্যা ছিলেন ইলা। তরুণ সন্ন্যাসী স্নিগ্ধ হাসলেন, বললেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন নারী হয়ে, কিন্তু তার মন ছিল পুরুষের অনুরূপ। বিষ্ণুর বরে তিনি পৌরুষ লাভ করেন, তখন তার নাম হয় সুদুন্ন। শিখণ্ডী সচকিত হয়ে বললেন, তবে কি আপনি আমায় বিষ্ণুর আরাধনা করতে বলছেন তপস্বী? আমার বক্তব্য এখনো সমাপ্ত হয়নি রাজকুমার। একদিন শিব ও পার্বতী অরণ্য মধ্যে লাস্য ক্রীড়ায় রত ছিলেন। মৃগয়ার উত্তেজনায় সেই প্রান্তরে প্রবেশ করেন সুদুন্ন। সেই অনুপ্রবেশে শিব রুষ্ট হন। তিনি শাপ দেন যে পৌরুষ সুদুন্নের এত অহংকারের বিষয় যাকে সার্থক করার জন্য মৃগয়া এত ব্যগ্র, তিনি তা লুপ্ত হবে। সুদুন্ন পুনরায় পরিণত হবেন নারীতে। সুদুন্নের সহস্র অনুনয় বিনয়ে শিবের ক্রোধ প্রশমিত হয়। শাপ পরিমার্জন করে তিনি বলেন, সুদুন্নের লিঙ্গ সত্তা পরিবর্তিত হবে প্রতি চান্দ্র মাসে, অর্থাৎ এক মাস তিনি যাপন করবেন পুরুষ হিসাবে, পরের মাস নারী হিসেবে। তারপর আমার এই প্রসঙ্গ উত্থাপনের কারণ স্বতন্ত্র রাজকুমার। যুবক তপস্বী চোখ বন্ধ করলেন। এই একখান থেকে আপনি কি উপলব্ধি করতে পারলেন একটি চরম সত্য? লিঙ্গভেদ যে একটি মানুষের পরিচিতি গড়ে তোলার জন্য অপ্রয়োজনীয়, লিঙ্গ সত্তা কতটা অপ্রয়োজনীয় বিষয়, এ কথা কি অনুভূত হলো আপনার? মনুষ্য ধর্ম শুধুই তার দেহের যৌনাঙ্গের উপস্থিতি বা অনুপস্থিতিকে কেন্দ্র করে আবর্তিত হয় না, বরং তার কর্মই তাকে সংজ্ঞায়িত করে। জানি, ক্লিষ্ট স্বরে বললেন শিখণ্ডী, কিন্তু আমার মতো ক্লীবদের যন্ত্রণা অনুভব করা সকলের পক্ষে সম্ভব নয়। নিরন্তর নিজের অস্তিত্ব অন্বেষণের মধ্যে যে তীব্র অপমান রয়েছে, ক্লেদ রয়েছে, তা পুনর্বার ব্যক্ত করে তার অন্তর্দহন বৃদ্ধি করতে চাই না আমি। আমার দেহ আমার মন অপেক্ষা নিম্ন শ্রেণীর। এই যে কত বড় অক্ষমতা, তা আমি কিভাবে আপনাকে ব্যাখ্যা করব হে তাপস? আমার দেহ মন যেন দ্বিখণ্ডিত হয়ে থাকে অহরাত্র। এক ক্ষত্রিয় যোদ্ধা হিসেবে আমার কর্ম, এমনকি আমার জীবিত থাকাও যে এর ফলে কতখানি অপ্রাপ্তি আর অসুখে জর্জরিত, তা কি আপনি উপলব্ধি করতে পারলেন? মার্জনা করবেন রাজকুমার, কিন্তু এই শ্রেণী বৈষম্যের অর্থ আমার কাছে পরিষ্কার হলো না। আপনার দেহ নারীর বলেই তা আপনার সামাজিক পরিচয়, অর্থাৎ পুরুষের তুলনায় নিম্নতর, এমনই কি বলতে চাইছেন আপনি? আমি নারী জাতিকে একবারও অসম্মান করছি না তপস্বী। শিখণ্ডী বললেন, তারাই তো প্রকৃতির মনুষ্য রূপ, তারা সৃষ্টিকারিণী, তাদের মাধ্যমেই পৃথিবীতে আসে নতুন প্রাণ। কিন্তু জ্ঞান বুদ্ধি দৈহিক বলে তো তারা পশ্চাৎবর্তী, এ তো সর্বজনস্বীকৃত। তাই? তরুণ সন্ন্যাসী হাসলেন। জ্ঞান ও বুদ্ধিতে তারা দুর্বল? কিভাবে আপনি উপনীত হলেন এই অদ্ভুত সিদ্ধান্তে? শিখণ্ডী দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, অযথা প্রসঙ্গান্তরে গিয়ে লাভ নেই, ও কথা থাক। আপনার কথা বলুন তপস্বী, এই বিপদসংকুল অরণ্যে নিরস্ত্র অবস্থায় আপনি কি করছেন? আমাকেই বা কী করে চিনলেন? তপস্বী হাসলেন। পাঞ্চালের ভাবী উত্তরাধিকারীকে চিনব না, এমন অর্বাচীন আমি নই শিখণ্ডী। প্রমাদ গণনা করলেন শিখণ্ডী। এই তরুণ ঋষি তার বংশগত পরিচয় জানেন, অথচ এরই কাছে কিনা ক্ষণিকের অসতর্ক দৌর্বল্যে শিখণ্ডী ব্যক্ত করে ফেলছেন নিজের মনোকষ্ট। এর ফলে এই গুঁড়ো কথা যদি সমাজে প্রচলিত হয়ে পড়ে। সহসা অনুশোচনায় ভরে উঠল তার মন। তপস্বী শিখণ্ডীর মুখ দেখে তার মনের ভাব অনুধাবন করতে পারলেন। নম্র কণ্ঠে তিনি বললেন, শঙ্কিত হবেন না,
এই কথোপকথন শুধু আমাদের দুজনের মধ্যেই সীমিত থাকবে। আমি কুম্ভক, এই বনে থেকেই সাধনা করি। মহারাজ দ্রুপদের অধীনস্থ সামন্ত রাজা শিখিধ্বজকে চেনেন নিশ্চয়ই। প্রকাণ্ড পাঞ্চাল রাজের অধীনে রয়েছে প্রচুর সামন্ত রাজ্য। ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে পরিচয় সম্ভব নয়। শিখণ্ডী নিরুত্তর রইলেন। রাজা শিখিধ্বজ এখন তার রাজ্য পরিত্যাগ করে অরণ্যে এসেছেন ঈশ্বর সাধনায়। আমি তার ধর্মীয় উপদেষ্টা মাত্র। শিখণ্ডী এবার সসম্ভ্রমে কুম্ভককে নমস্কার করলেন। কুম্ভক স্মিত মুখে বললেন, রাজকুমার, আমরা ক্লীব বলতে বুঝি তাদের যাদের পঞ্চ ইন্দ্রিয় নেই, জন্ম মৃত্যু নেই, আত্মা নেই, তারা জড়। তাদের আছে শুধু সময়ের সঙ্গে জীর্ণতা, আছে ক্ষয়। আপনি নিজেকে ক্লীব কেন ভাবছেন জানতে পারি কি? আপনার সংজ্ঞা আক্ষরিক কুম্ভক। অদূরের পিপুল বৃক্ষের একটি শাখায় এসে বসলো একটি নাম না জানা রঙিন পাখি। শিখণ্ডী পাখিটিকে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, দেখুন, ওই পাখিরও একটি সুস্পষ্ট লিঙ্গভিত্তিক পরিচয় রয়েছে। সেও হয় নারী নচেৎ পুরুষ। তারও রয়েছে উত্তরাধিকারীকে পৃথিবীতে আনার ক্ষমতা। কিন্তু আমার মতো মানুষের কি রয়েছে? শিক্ষা, ইন্দ্রিয়, মনুষ্যত্বের সঙ্গে ওই পরিচিতি না থাকলে আমারও থাকবে শুধু সময়ের সঙ্গে জীর্ণতা আর ক্ষয়। তাই আমি ক্লীব। আপনার মনোভাব আংশিক রূপে হলেও অনুভব করতে সক্ষম আমি। কুম্ভক উঠে দাঁড়ালেন। যদি আপত্তি না থাকে তাহলে কি এই দরিদ্রের কুটিরে কিছু সময় অতিবাহিত করতে পারবেন? অতি সুদর্শন এই তপস্বী ধূসর ও রুক্ষ বস্ত্রে আবৃত হলেও তার ঋজু তনু দেহ থেকে যেন এক উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। শিখণ্ডী কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন, তারপর তাকে অনুসরণ করলেন। কুম্ভকের আড়ম্বরহীন কুটিরে গিয়ে ত্যাগ করলেন রাজ পোশাক, পরিধান করলেন কৌপিন ও চির। কুম্ভকের সঙ্গে বসেই সামান্য ফলাহার সমাধান করলেন। আপনি কি শিখিধ্বজের সঙ্গে তাকে জ্ঞান দানের জন্য অরণ্যে এসেছেন কুম্ভক? না, আমি এই অরণ্যেই বাস করি একাকী। একদিন হঠাৎই সাক্ষাৎ হয় শিখিধ্বজের সঙ্গে। রাজা তখন সদ্য পরিত্যাগ করে এসেছেন নিজের রাজ্য, পরিবার। নিঃসঙ্গ জীবনে ধীরে ধীরে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন ঈশ্বর সাধনায়। আমি এখন তাকে সেই পথে সাহায্য করি, এইটুকুই। কিন্তু কেন তিনি নিজের রাজ্য ও সংসার সব ত্যাগ করে অরণ্যচারী হয়েছেন? কৌতূহলী শিখণ্ডী প্রশ্ন করলেন। শিখিধ্বজ মনে করেন গার্হস্থ্য জীবনযাপন করে ঈশ্বর লাভ সম্ভব নয়। কুম্ভকের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তার ধারণা নারী সঙ্গ সাধনার প্রতিকূল। পত্নীর সাহচর্যে ঈশ্বর লাভ হয় না, তাই তার এই অরণ্য জীবন। আপাতত আপনি আমার সঙ্গে আসুন। পাঞ্চালেরই অন্তর্গত এক ক্ষুদ্র প্রদেশের অধিপতি হয়েও শিখিধ্বজ তপস্বী বেশি পাঞ্চাল রাজকুমারকে চিনতে পারলেন না। নিজ পর্ণকুটিরের বাইরে পদ্মাসনে বসেছিলেন শিখিধ্বজ। কুম্ভককে দেখা মাত্র বললেন, স্বাগত। সকাল থেকে প্রতীক্ষায় রয়েছি তোমার। কেন রাজন? সহাস্যে বললেন কুম্ভক। শিখিধ্বজ যেন দেখতেই পেলেন না শিখণ্ডীকে। তার দৃষ্টি নিবদ্ধ ছিল সুদূরে। মলিন মুখে বিষণ্ণতা ও জগৎ সংসার সম্বন্ধে ঔদাসীন্য যেন প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল প্রভাব বিস্তারের জন্য। রাজ্য ত্যাগের পর বেশ কটি চান্দ্রমাস অতিবাহিত হয়ে গেল কুম্ভক। প্রথমে এই অরণ্যে আসার পর যে কি ভীষণ অস্থিরতার মধ্যে আমার দিনগুলো কাটত, তারপর তোমার সঙ্গে পরিচয় হলো। তোমারই সৌজন্যে সেই অস্থিরতা ক্রমে দূর হলো। ঈশ্বর সাধনার পন্থা তুমি আমাকে দেখালে, সযত্নে শেখালে যোগ সাধনার পদ্ধতি। কুম্ভক বললেন, তা আমার পরম সৌভাগ্য রাজন। কিন্তু এত কঠোর তপস্যা করে দিনের পর দিন একাহারী থেকে কৃচ্ছ সাধনা করেও কেন শান্তি পাচ্ছি না কুম্ভক? শিখিধ্বজ উদগ্র কণ্ঠে বললেন, সহস্র সাধনাতেও আমার মন একাগ্র হচ্ছে না। মুহুর্মুহু ভেসে উঠছে আমার রাজ্যের ছবি, আমার স্ত্রী চূড়ালার মুখ। আজও আমি নিতান্তই জাগতিক সব বন্ধনে আবদ্ধ। কেন তপস্বী? কুম্ভক নীরবে শিখিধ্বজের পাশে বসলেন, তারপর বললেন, সাধক চার প্রকার, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। এর মধ্যে আপনি কোন শ্রেণীভুক্ত হতে চান রাজন? আর্ত শুধুমাত্র বিপদ থেকে রক্ষা কিংবা সংকট মোচনের জন্য ঈশ্বর সাধনা করেন। অর্থ সম্পদের জন্য ঈশ্বর সাধনা করেন অর্থার্থীরা। জীবন জিজ্ঞাসা সম্পর্কে প্রশ্নের উত্তর পেতে ঈশ্বর সাধনা করেন জিজ্ঞাসুরা। আর জ্ঞানী ব্যক্তি সাধনায় রত থাকেন, কারণ তিনি জানেন এটাই সুস্থ পথ। মানুষ সাধনা করে ধর্মের প্রকৃত রূপটি জানার জন্য তথা আত্মোপলব্ধির জন্য। কোনো অলিক মোক্ষলাভ সেই সাধনার উদ্দেশ্য হতে পারে না। শিখিধ্বজ মন দিয়ে শুনছিলেন। কুম্ভক থামা মাত্র বলে উঠলেন, কিন্তু সেই সাধনায় যদি থাকে একাগ্রতার অভাব?
তবে কি তা সঠিক পথের দিশারি হতে পারে? কেন পারবে না? কুম্ভক বললেন, আপনি একজন রাজা, রাজার প্রকৃত ধর্ম রাজ্য পালন। আপনি একজন স্বামী, স্বামীর প্রকৃত ধর্ম স্ত্রী সন্তানের প্রতি কর্তব্য পালন। আপনি একজন ক্ষত্রিয়, আপনার ধর্ম যুদ্ধের মাধ্যমে জয় আনন, তাতেই আপনার মোক্ষ, তাতেই আপনার মুক্তি। এ কি বলছেন আপনি তপস্বী? শিখিধ্বজ বিমূঢ় হয়ে পড়লেন। তবে আমি যেই কৃচ্ছ সাধনে ব্রতী হয়েছি তা মিথ্যা? আপনি মহর্ষি নারদের সম্বন্ধে প্রচলিত সেই কাহিনীটি স্মরণ করুন। রাজন, নারদ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন তার শ্রেষ্ঠ ভক্ত কে? নারদ আশা করেছিলেন গোলকপতি তার নামই বলবেন, কারণ নারদ অহরাত্র হরিনাম জপ করেন। কিন্তু তাকে আশ্চর্য করে ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ ভক্তের শিরোপা দিলেন কলিঙ্গ নগরীর কালু নামের এক তেলিকে। নারদ বিস্মিত হতে ভগবান তাকে বুঝিয়েছিলেন ওই তেলই সারাদিন তেলের ব্যবসায় অক্লান্ত পরিশ্রম করে ও সততার পরিচয় দেয়। তাই কর্মহীন নারদ নন, সেই শ্রেষ্ঠ ভক্ত, কারণ কর্মই শ্রেষ্ঠ পূজা। যার যা কর্ম তাই তার কুলধর্ম, যার যা কুলধর্ম তার সম্যক পালনেই তার মোক্ষ লাভ, তাতেই তার মুক্তি। রাজা শিখিধ্বজ বিহল দৃষ্টি মেলে কথাগুলো শুনছিলেন। কুম্ভক থামা মাত্র তিনি বললেন, কি আশ্চর্য, এতকাল এত সাধুসঙ্গ করেছি, কেউ এমন স্পষ্ট অথচ প্রাঞ্জলভাবে আমায় ব্যাখ্যা করেনি মোক্ষ লাভের মর্মার্থ। তবে কি সাধনা ছেড়ে আমার রাজকার্যেই ব্রতী হওয়া উচিত কুম্ভক? সেই সিদ্ধান্ত তো আমি নিতে পারি না রাজন। আমার কোনো অভিমত বা উপলব্ধিকে আপনার উপর চাপিয়ে দিতে পারি না আমি। আপনার সামনে সাদাকে সাদা আর কালোকে কালো এই রূপে উপস্থাপন করতে পারি শুধু। সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। আপনি আরও ভাবুন, আপন অন্তরকে প্রশ্ন করুন, প্রয়োজনে আরও সময় নিন। কুম্ভক হেসে উঠে দাঁড়িয়ে বললেন, তবে আমি আশাবাদী যে অচিরেই আপনি এই প্রশ্নের উত্তর পাবেন। আজকের মতো বিদায় নিই। এতক্ষণে শিখিধ্বজের নজর পড়ল দণ্ডায়মান সুদর্শন শিখণ্ডীর উপর। নিজ প্রভুপুত্রকে তিনি শনাক্ত করতে পারলেন না এই অভাবনীয় পরিবেশে, এই অপ্রত্যাশিত বেশবাসে। তাই শুধু প্রশ্ন করলেন, ইনি কে কুম্ভক? আপনার কোনো মিত্র? মিত্র তো বটেই রাজন। কুম্ভক বললেন, বিপদে যহ তিষ্ঠতি স বান্ধব। বিদায়। আমিও আজ বিদায় নিলাম। পরের ভিডিওতে আবার পরের অংশটি নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন।